হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ সলিউশন, তোমার সমস্যার একমাত্র সমাধান। আজকে আমাদের আলোচনার বিষয় মৌলিক অধিকার, যেটা ইন্ডিয়ান পলিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সুতরাং তোমাদের কাছে আশা রাখবো যে ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো চলো ক্লাস শুরু করা যাক। দেখো, মৌলিক অধিকার বলছে যে ভারতবর্ষের নাগরিকদের বিকাশের কথা মাথায় রেখে কিছু অধিকার প্রদান করা হয়েছে, যা মৌলিক অধিকার নামে পরিচিত। তো মৌলিক অধিকার কি? যে না, ভারতবর্ষের যে সকল নাগরিক আছে তাদের যাতে বিকাশ ঠিকঠাক মতো হয়, মেন্টাল গ্রোথ বা মেন্টাল ডেভেলপমেন্ট যাতে তাদের ভালোভাবে হয় এবং সেখানে যাতে কোনো ইন্টারাপশন বা প্রতিবন্ধকতা না আসে। তো এই কথা মাথায় রেখে নাগরিকদের জন্য কিছু অধিকার প্রদান করা হয়েছে, যেটা মৌলিক অধিকার নামে পরিচিত। মৌলিক অধিকার কি করে না, মৌলিক অধিকার রাজনৈতিক অধিকারকে সুনিশ্চিত করে, পক্ষান্তরে সামাজিক এবং অর্থনৈতিক অধিকারকে সুনিশ্চিত করে কিন্তু রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। দেখো, অধিকার, এই অধিকার দু প্রকার। একটা হচ্ছে আইনি অধিকার, এই আইনি অধিকার, আরেকটি হচ্ছে মৌলিক অধিকার। আইনি অধিকার কি? আইনি অধিকার হচ্ছে যা কোনো ব্যক্তি ছিনিয়ে নিতে পারে না, তবে রাষ্ট্র যদি মনে করে বা তার প্রয়োজন মতো যদি রাষ্ট্রের ছিনিয়ে নেওয়ার প্রয়োজন হয়, তো রাষ্ট্র কিন্তু ছিনিয়ে নিতে পারে। যেমন তোমরা জানো যে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং সেটা নিয়ে যাওয়া হয় হচ্ছে ৩০০ এতে, যেটা সাধারণ আইন নামে পরিচিত, যেটা তার আইনি অধিকার। সম্পত্তি যদি কারোর থাকে, তো সেই সম্পত্তি ব্যক্তি ছিনিয়ে নিতে পারে না, কিন্তু রাষ্ট্র কিন্তু মনে করলে বা প্রয়োজন বোধ করলে রাষ্ট্র ছিনিয়ে নিতে পারে। আর মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার রাষ্ট্র বা ব্যক্তি কেউই কিন্তু ছিনিয়ে নিতে পারে না মৌলিক অধিকারকে। মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকান সংবিধান থেকে কিন্তু মৌলিক অধিকার নেওয়া হয়েছে, এবং আমেরিকান সংবিধানে মৌলিক অধিকারকে বিল অফ রাইটস বলা হয়। তাহলে আমেরিকান সংবিধানে মৌলিক অধিকার কি নামে পরিচিত? বিল অফ রাইটস নামে পরিচিত। এরপর আসি ম্যাগনা কার্টা। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারকে ম্যাগনা কার্টা বলা হয়েছে। দেখো, ম্যাগনা কার্টা হচ্ছে প্রথম লিখিত নথি। প্রথম লিখিত নথি হচ্ছে ম্যাগনা কার্টা, এবং এই ম্যাগনা কার্টা শব্দটি ফ্রেঞ্চ শব্দ হলেও প্রথম তার অ্যাপ্লাই হয় কিন্তু ব্রিটেনে। জরুরি অবস্থা চলাকালীন কিছু সময়ের জন্য রাষ্ট্রপতি মৌলিক অধিকারের ওপর স্থগিতাদেশ জারি করতে পারেন। তো রাষ্ট্রপতি কি করেন? জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকারের ওপর কিছু স্থগিতাদেশ কিন্তু জারি করতে পারেন রাষ্ট্রপতি। তো কোনো ব্যক্তিগত আইন যদি মৌলিক অধিকারের বিপক্ষে যায়, তাহলে সংসদ দ্বারা চিরকালের জন্য সেই আইনকে বাতিল করে দেওয়া হয়। এখন ব্যক্তিগত আইন কি? যেমন ধরো, প্রসঙ্গক্রমে বলি যে ধরো হিন্দু ধর্মে একটা কুশ্রী প্রথা ছিল একটা সময়, আমরা দেখেছি, ইতিহাসে পড়েছি, সেটা হচ্ছে যে সতীদাহ প্রথা। এগুলো ব্যক্তিগত আইন, এটা শুধু হিন্দু ধর্মেই ছিল, কিন্তু অন্য ধর্মে ছিল না। বা আমরা খ্রিস্টান ধর্ম বা মুসলিম ধর্ম বা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে কিছু ধর্মীয় উপাসনার ক্ষেত্রে কিছু ব্যক্তিগত আইন দেখা যায়। তো যদিও বা পরবর্তীতে রাজা রামমোহন রায় তিনি প্রমাণ করেছিলেন যে হিন্দু ধর্মের কোথাও কিন্তু এই সতীদাহ প্রথার কথা উল্লেখ নেই, তথাপি আলোচনার প্রসঙ্গক্রমে এই কথাটা উঠে এলো বলেই আমি একটু আলোচনা করলাম যে এক্ষেত্রে যদি এই আইনটি কোনো ব্যক্তিগত আইন যদি মৌলিক অধিকারের বিপক্ষে যায়, তাহলে সেই আইন কিন্তু সংসদ দ্বারা চিরকালের জন্য সেই আইনকে বাতিল করে দেওয়া হয়। মৌলিক অধিকার রক্ষার দায়ভার কার উপর বর্তায়? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ওপর বর্তায়। এখন মৌলিক অধিকার রক্ষার যে দায়ভার, অর্থাৎ সেটা কার পরে ন্যস্ত থাকে? সেটা সুপ্রিম কোর্টের পরে ন্যস্ত থাকে এবং হাইকোর্টের পরে ন্যস্ত থাকে। কিন্তু এক্ষেত্রে রিট জারি করার ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট অপেক্ষা হাইকোর্ট অধিক শক্তিশালী। কেন? যখন আমরা হাইকোর্ট পড়াবো, তখন কিন্তু এই বিষয়টা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা হবে। মৌলিক অধিকার প্রবর্তনীয়, এই প্রবর্তনীয় কথার অর্থ কি? সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে ইনফোর্স করা যেতে পারে। সাপোজ কোনো ভারতীয় নাগরিকের যদি মৌলিক অধিকার খর্ব করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু তিনি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে কিন্তু ইনফোর্স করে তার মৌলিক অধিকারকে
ফিরিয়ে আনতে পারেন বা পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন। নেক্সট হচ্ছে যে ভারতীয় সংবিধানের ৩য় অধ্যায়ে ১২ থেকে ৩৫ নম্বর ধারায় মৌলিক অধিকারের বর্ণনা করা হয়েছে। তাহলে সংবিধানের ঠিক কোন জায়গায়, কোন অধ্যায়ে বা কোন চ্যাপ্টারে? সেটা হচ্ছে ৩য় অধ্যায়। ৩য় অধ্যায়ে ১২ থেকে ৩৫ নম্বর যে আর্টিকেল আছে সেখানে কিন্তু মৌলিক অধিকারের বর্ণনা করা হয়েছে। এবং সংবিধান রচনাকালে টোটাল কটা মৌলিক অধিকার ছিল? ৭টি মৌলিক অধিকার ছিল। অর্থাৎ গণপরিষদে যখন সংবিধান রচনা করা হয়েছিল তখন কটা মৌলিক অধিকারের উল্লেখ ছিল? তখন ছিল ৭টা মৌলিক অধিকার। সেই ৭টা কি কি? দেখো, প্রথম সাম্যের অধিকার, যেটা ১৪ থেকে ১৮ নম্বর ধারায় ছিল। ২ স্বাধীনতার অধিকার, যেটা ১৯ থেকে ২২ নম্বর আর্টিকেলে ছিল। ৩ শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা ২৩-২৪ নম্বর ধারায় ছিল। ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা ২৫ থেকে ২৮ নম্বর ধারায় ছিল। শিক্ষা সংস্কৃতির অধিকার ২৯-৩০ নম্বর আর্টিকেলে এবং সম্পত্তির অধিকার ৩১ নম্বর আর্টিকেলে। সংবিধান প্রতিবিধানের অধিকার বা কনস্টিটিউশনাল লিবার্টিস, এটা হচ্ছে ৩২ নম্বর আর্টিকেলে কিন্তু বর্ণনা করা আছে। এখন এই যে সম্পত্তির অধিকার ৩১ নম্বর আর্টিকেলে যেটা সম্পত্তির অধিকার ছিল সেটাকে কিন্তু আমি আগে স্লাইডেও আলোচনা করলাম। এটা এখান থেকে মুভ করে সরিয়ে নিয়ে মৌলিক অধিকার থেকে সরিয়ে নিয়ে ৩০০ এতে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে কিন্তু সাধারণ আইনি অধিকারের সাথে অধিকার বলা হয়েছে সম্পত্তির অধিকারকে। সম্পত্তির অধিকার কিন্তু এখন আর মৌলিক অধিকারের আওতাভুক্ত নেই। নেক্সট দেখো, অনুচ্ছেদ ১২তে কি বলছে। ১২ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রের পরিভাষার কথা বলা হয়েছে। রাষ্ট্র বলতে তাদের বোঝানো হয়েছে যাদের আইন প্রণয়নের ক্ষমতা আছে। দেখো, সাধারণত নাগরিকদের যে অধিকারগুলো দেওয়া হয়েছে 19 ক্লজ এতে, 19 ক্লজ এতে বা 19 ক্লজ 1-এ যে মৌলিক অধিকারগুলো নাগরিকদের জন্য প্রোভাইড করা হয়েছে সেগুলো কিন্তু অ্যাবসলিউট পাওয়ার নয়। তার কারণ যদি তার মৌলিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কোনো অসঙ্গতি দেখা দেয় সেই সংশ্লিষ্ট নাগরিকের, তো সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র তার সেই মৌলিক অধিকার ওপর স্থগিতাদেশ জারি করতে পারে কিংবা বাতিল করতে পারে। এখন প্রসঙ্গক্রমে উঠে আসে যে রাষ্ট্র কে বা কারা রাষ্ট্র, অর্থাৎ মৌলিক অধিকারের উপর নিয়ন্ত্রণ যদি দেখে যে মৌলিক অধিকার প্রয়োগে অসঙ্গতি আছে, তো সেক্ষেত্রে রাষ্ট্র কি করে? তার উপর নিয়ন্ত্রণ করতে পারে। এখন রাষ্ট্র কে বা কারা? বলছে রাষ্ট্র তারাই যাদের আইন প্রণয়ন করার ক্ষমতা আছে, তাদেরকে কিন্তু রাষ্ট্রের সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়েছে। তো ১২ নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? ১২ নম্বর অনুচ্ছেদে কিন্তু সেই রাষ্ট্র সম্পর্কে বলা হয়েছে যে রাষ্ট্র কারা। টোটাল ৪ প্রকার রাষ্ট্রের কথা উল্লেখ করা হয়েছে: কেন্দ্র, রাজ্য, স্থানীয় এবং অন্যান্য। কেন্দ্র সরকার তোমরা জানো যে পার্লামেন্টে আইন প্রণয়ন করে, তো অবশ্যই কেন্দ্র সরকার কেন্দ্র হচ্ছে রাষ্ট্রের আওতাভুক্ত। রাজ্য সরকার বিধানসভাতে আইন প্রণয়ন করে থাকে, তো অবশ্যই রাজ্যও কিন্তু রাষ্ট্র। স্থানীয় বলতে সেলফ গভর্নমেন্ট, যেমন ধরো পঞ্চায়েত, পৌরসভা, এরাও কিন্তু সুষ্ঠুভাবে একটা জায়গা পরিচালনা করার জন্য তারাও কিছু আইন প্রণয়ন করে থাকে। এবং অন্যান্য, অন্যান্য বলতে কি, কিছু সংবিধিবদ্ধ সংস্থা যেমন ইলেকট্রিসিটি, এয়ারপোর্ট অথরিটি ইত্যাদির কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট হচ্ছে যে অবমাননা ও অসঙ্গতি, অর্থাৎ সংবিধান কার্যকারী হওয়ার আগে ও পরে যে সকল আইন ছিল তা বহাল থাকবে। সেই আইন যদি সংবিধানের মৌলিক অধিকারের বিপক্ষে না যায় তবে তা মান্যতা বা গ্রহণযোগ্যতা পাবে না। অর্থাৎ বিষয়টা এমন যে সংবিধান যখন কার্যকারী হলো, অর্থাৎ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি যখন থেকে সংবিধান কার্যকারী হলো, তখন যে সকল আইন ছিল সেই সমস্ত আইন থাকবেই, কিন্তু সেই আইন যদি সংবিধানের মৌলিক অধিকারের বিপক্ষে যায় তবে সেই আইন কিন্তু, যদি না যায় তবেই তা মান্যতা বা গ্রহণযোগ্যতা পাবে। যদি সেই আইন মৌলিক অধিকারের বিপক্ষে চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু সেই আইনের কোনো গ্রহণযোগ্যতাও থাকবে না এবং তাকে মান্যতাও দেওয়া হবে না। এছাড়া রাষ্ট্র পরবর্তীতে এমন কোনো প্রকার আইন প্রণয়ন করবে না যাতে মৌলিক অধিকারের বিপক্ষে যায়। অর্থাৎ রাষ্ট্রকেও কিন্তু সংবিধান নির্দেশ দিয়েছেন যে পরবর্তীতে রাষ্ট্র এমন কোনো প্রকার আইন প্রণয়ন করবেন না যাতে করে হচ্ছে মৌলিক অধিকারের
বিপক্ষে যায় সেই সংশ্লিষ্ট আইনটি। এটা অনুচ্ছেদ 13। 14 নম্বর আর্টিকেলে আছে, দেখো, ইকুয়ালিটি বিফোর ল, আইনের কাছে সকলেই সমান। এই ইকুয়ালিটি বিফোর ল কথাটা প্রথম উচ্চারণ করেন হচ্ছে এবি দেশি, এবং ইকুয়ালিটি বিফোর ল প্রথম প্রতিষ্ঠা করেন কিন্তু ব্রিটেন। তো ইকুয়ালিটি বিফোর ল তাহলে প্রথম প্রতিষ্ঠা করেন এবি দেশি, এবং ইকুয়ালিটি বিফোর ল প্রথম উল্লেখ করেন এবি দেশি, এবং প্রথম প্রতিষ্ঠা করেন হচ্ছে ব্রিটেন। এখন প্রসঙ্গক্রমেই একটি কথা উঠে আসে, দেখো, আমরা মৌর্য সাম্রাজ্য যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে অশোক, মৌর্য সাম্রাজ্যের যিনি গ্রেটেস্ট রুলার বা শ্রেষ্ঠ রাজা, তিনি দণ্ড সমতা নীতির প্রবর্তন করেছিলেন। তো এই যে দণ্ড সমতা নীতির প্রবর্তন অশোক করেছিলেন, এটাও কিন্তু আমাদের প্রাসঙ্গিক ক্রমে মনে রাখতে হবে যে ভারতবর্ষের যে মৌর্য সাম্রাজ্য ছিল, সেই মৌর্য সাম্রাজ্যের যে শ্রেষ্ঠ সম্রাট অশোক, তিনিও কিন্তু এই দণ্ড সমতা নীতির প্রচলন করেছিলেন। ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, অর্থাৎ আইনের সমান সংরক্ষণ বলতে কি বোঝায়? এই ধারণাটি এসছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যেমন 71 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি এবং 162 নম্বর অনুচ্ছেদে রাজ্যপালের ক্ষেত্রে পদে থাকাকালীন কোনো ফৌজদারি মামলা চলে না। 14 নম্বর আর্টিকেলে তাহলে কি আছে? ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, অর্থাৎ আইনের কাছে সকলেই সমান এবং আইনের সমান সংরক্ষণের কথা কিন্তু ব্যক্ত করা হয়েছে এই সংশ্লিষ্ট আর্টিকেলে। এখন বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে যে এক্ষেত্রেও কিন্তু কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। দেখো, সবাই সমান, এ প্রসঙ্গে কোনো দ্বিমত পোষণ করার জায়গা নেই। তথাপি অনুচ্ছেদ 71-এ রাষ্ট্রপতি এবং রাজ্যপাল 162 নম্বর অনুচ্ছেদে কিন্তু পদে থাকাকালীন এদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা চলে না। কেন চলে না? তার কারণ হচ্ছে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি পার্ডন, অর্থাৎ ক্ষমা করে দেওয়ার কিন্তু একটা অধিকার আছে। তো মজা করেই বলছি যে ধরো যদি রাষ্ট্রপতি বা রাজ্যপালের উপর কোনো ফৌজদারি মামলা আসে, তো তিনি কিন্তু তার নিজের ক্ষমা নিজেই করে দিতে পারেন। তাই পদে থাকাকালীন কিন্তু চলে না। তবে পদ থেকে যখন তিনি অপসারিত হবেন বা তিনি পদ থেকে নির্দিষ্ট সময়ের পর যখন তিনি পদ থেকে বেরিয়ে যাবেন, তখন কিন্তু তার বিরুদ্ধে সেই মামলা উত্থাপন করা যেতে পারে। নেক্সট হচ্ছে যে অনুচ্ছেদ 15 বলছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান নিয়ে কোনো রকম ভেদাভেদ করা যাবে না, অর্থাৎ এক্ষেত্রে সকলকেই সমান মান্যতা দিতে হবে। ব্যতিক্রম পজিটিভ ডিসক্রিমিনেশন, ঝুঁকিপূর্ণ কাজে কিংবা শারীরিক সক্ষমতার ক্ষেত্রে পজিটিভ ডিসক্রিমিনেশন প্রয়োজন হয়, যেমন সেনাবাহিনীতে মহিলা বা শিশুদের নিয়োগ করা হয় না। এখন প্রসঙ্গক্রমে এই কথাটি উঠে আসে যে একটা সরকারি চাকুরির ক্ষেত্রে সকলেরই সমান অধিকার আছে, এবং সেখানে পুরুষের যেমন অংশগ্রহণ করার অধিকার আছে, মহিলাদেরও কিন্তু অংশগ্রহণ করার অধিকার আছে। কিন্তু এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সমস্ত সেনাবাহিনীর মতো যে সমস্ত স্পর্শকাতরভাবে কাজ করে আমাদের সেনা জওয়ানরা, সেখানে কিন্তু ভীষণ পরিমাণে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয়। তো যেখানে কিন্তু মহিলা যারা আছেন তাদের অবশ্যই বুদ্ধি বা তাদের কিছু কিছু ক্ষেত্রে শারীরিক সক্ষমতা কিন্তু পুরুষের থেকে অনেক বেশি। তথাপি দেশের স্বার্থে বা জাতির স্বার্থে কিন্তু এই পজিটিভ ডিসক্রিমিনেশন নিয়ে আসা হয়েছে, যেখানে সেনাবাহিনীতে মহিলাদের কিন্তু প্রবেশাধিকার নিষেধ। এক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীতে মহিলাদের নিয়োগ করা হয় না। এছাড়া সমাজের সাম্যতা ফিরিয়ে আনার জন্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যেও কিন্তু সংরক্ষণের প্রয়োজন হয়। দেখো, সমাজে যখন ভারতবর্ষ স্বাধীনতা পেল, তারপর যখন স্বাধীনতা পেল এবং ভারতবর্ষের যখন সংবিধান রচনা করা হলো, তখন দেখা গেল যে কিছু কিছু স্থান আছে বা কিছু কিছু জনগোষ্ঠীর মধ্যে একটা পিছিয়ে পড়ার, তারা কিন্তু পিছিয়ে আছে বিভিন্ন দিক দিয়ে, আর্থসামাজিক দিক দিয়ে পিছিয়ে আছে। তো পক্ষান্তরে তাদের যদি একটু সুযোগ সুবিধা প্রেরণ বা সুযোগ সুবিধা না দেওয়া হয়, তো সেক্ষেত্রে সেই সংশ্লিষ্ট এরিয়া বা সেই সংশ্লিষ্ট জাতির কিন্তু কখনোই ডেভেলপমেন্ট আসা সম্ভব না।
তো এক্ষেত্রে কিন্তু দেশের সার্বিক উন্নয়নের কথা কিন্তু মাথায় রেখে পজিটিভ ডিসক্রিমিনেশনের একটা ব্যাপার কিন্তু উঠে আসে। অনুচ্ছেদ 16 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি, অর্থাৎ সরকারি চাকুরির ক্ষেত্রে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে, তবে এখানেও সংরক্ষণের উল্লেখ করা হয়েছে যা পজিটিভ ডিসক্রিমিনেশনের আওতাভুক্ত। এক্ষেত্রে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না, সংরক্ষণ হবে জাতি এবং লিঙ্গের ভিত্তিতে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে জন্মস্থানের ভিত্তিতেও সংরক্ষণ দেওয়া হয়েছে। দেখো, সংরক্ষণটা প্রয়োজন কেন প্রয়োজন একটু বলি। ধরো হিল এরিয়ায় যে সমস্ত নাগরিকেরা বসবাস করে তাদের মধ্যে যে যুবকেরা আছে তাদের ফিজিক্যাল ফিটনেস অত্যন্ত হাই, এবং তারা কিন্তু ফিজিক্যাল ফিটনেস হাই এবং তাদের যুদ্ধ করার কিন্তু দক্ষতা তাদের অনেক বেশি, সবারই আছে, কিন্তু তথাপি তাদের মধ্যে কিন্তু ফিজিক্যাল ফিটনেসের কোনো ঘাটতি নেই। কিন্তু নির্দিষ্ট স্থান ভেদে বা বংশগত দিক দিয়ে, বংশ পরম্পরা জিনগত দিক দিয়ে কিন্তু উচ্চতা স্বাভাবিক উচ্চতার থেকে একটু কম হয়। সেই সংশ্লিষ্ট যে সমস্ত প্লেস আছে সেখানকার যে সমস্ত যুবকেরা আছেন তাদের যদি উচ্চতার একটু ছাড় না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, তারা কখনোই সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারবে না, কিংবা তাদের এফিসিয়েন্সিকে কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না। তো এই সমস্ত সেন্সিটিভ ক্ষেত্রে কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা উল্লেখ করা হয়েছে। আর্টিকেল 17 নম্বর ধারায় কি বলা হয়েছে যে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, জাতি ও ধর্মের ভিত্তিতে অস্পৃশ্যতার বিলোপ, তবে কোনো সংক্রামণ রোগের ক্ষেত্রে অস্পৃশ্যতা অনুচ্ছেদ 17 আওতাভুক্ত নয়। অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি হচ্ছে জাতি ও ধর্মের ভিত্তিতে কিন্তু কখনোই অস্পৃশ্যতা ব্যাপারটা একদমই উঠে আসবে না। কোনো সংক্রামণ রোগের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আর্টিকেল 18 কি বলা হয়েছে, অ্যাবলিশন অফ টাইটেল, খেতাবের বিলোপ। কোনো উপাধি বা খেতাব গ্রহণ করা যেতে পারে, তবে তার নামের সাথে সারনেম হিসেবে ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, শিক্ষা সংক্রান্ত যে সমস্ত খেতাব বা র্যাঙ্ক আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে, যেমন ডক্টর দেবী শেট্টি, ব্রিগেডিয়ার অমুক ইত্যাদি। অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে আমরা জানি যে ভারতরত্ন দেওয়া হচ্ছে, পদ্মশ্রী দেওয়া হচ্ছে, পদ্মভূষণ দেওয়া হচ্ছে, পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে, এই জাতীয় খেতাব তারা গ্রহণ করতে পারবেন, কিন্তু সেগুলোর নামের সাথে কিন্তু বসাতে পারবেন না। যেমন শচীন তেন্ডুলকার ভারতরত্ন, তো শচীন তেন্ডুলকার কিন্তু তিনি তার নামের আগে লিখতে পারবেন না যে ভারতরত্ন শচীন তেন্ডুলকার, এটা মাথায় রাখতে হবে। তো এই খেতাবের বিলোপের কথা কিন্তু বলা হয়েছে 18 নম্বর আর্টিকেলে। অর্থাৎ দুটো মানুষের মধ্যে গুণগত বৈশিষ্ট্য থাকতেই পারে আলাদা, কিন্তু মানুষ যে প্রত্যেকেই সমান, এই সাম্যতার কথা মাথায় রেখে কিন্তু এই খেতাবের বিলোপ বা এই বিষয়টা নিয়ে আসা হয়েছে। 19 নম্বর অনুচ্ছেদ ভীষণ গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। 19 নম্বর অনুচ্ছেদকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 1, নাগরিকদের অধিকার দেওয়া হয়েছে। 2, রাষ্ট্রকে অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ রাষ্ট্রকে সজাগ থাকতে বলা হয়েছে। নাগরিকদের যে সকল ক্ষমতা দেওয়া হয়েছে তা 19-এর 1 নম্বর ধারায়। সেগুলি কি কি? বাক্য ও মতামত প্রকাশের অধিকার, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ আমি শালীনতা বজায় রেখে, আমি না, ভারতবর্ষের যে কোনো নাগরিকেরই শালীনতা বজায় রেখে ঠিকঠাক মতো শব্দ প্রয়োগ করে তিনি তার বাক্য, তিনি তার কথা বলতে পারেন এবং তার মতামত কিন্তু তিনি পোষণ করতে পারেন। এই অধিকার কিন্তু তাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়েছেন। নেক্সট হচ্ছে শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, রাইট টু অ্যাসেম্বল পিসেবলি অ্যান্ড উইদাউট আর্মস, অর্থাৎ নিরস্ত্র হয়ে শান্তিপূর্ণভাবে যে কোনো প্রোটেস্ট তারা করতেই পারে একত্রিত হয়ে, কিংবা কোনো সমাবেশ করতেই পারে, তবে অবশ্যই সেই সমাবেশের মধ্যে কিন্তু কোনো অস্ত্র শস্ত্র থাকবে না এবং সমাবেশ হবে অত্যন্ত শান্তিপূর্ণ। এই জমায়েত হওয়ার অধিকার কিন্তু ভারতবর্ষের সংবিধান নাগরিকদের প্রদান করে থাকে। নেক্সট হচ্ছে সমিতি ও সংঘ গঠনের অধিকার, রাইট টু ফর্ম অফ অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন, যে কোনো সমিতি বা সংঘ গঠন করার অধিকার কিন্তু আছেই অবশ্যই। বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন এগুলো তৈরি হয় এবং এই অধিকারগুলো কিন্তু প্রদান করেছে ভারতীয় সংবিধান।
নেক্সট, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যে কোনো স্থানে কিন্তু ফ্রিভাবে, একদম স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার দেওয়া হয়েছে নাগরিকদের। এরপর দেখো, ভারতীয় ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস করার অধিকারও কিন্তু প্রদান করেছে ভারতীয় নাগরিকদের ভারতীয় সংবিধান। সম্পত্তি অর্জন ও দখল ও হস্তান্তরের অধিকার। সম্পত্তি অর্জন করা যেতে পারে, সম্পত্তি দখল করা যেতে পারে এবং সম্পত্তি হস্তান্তরিত করা যেতে পারে। এই অধিকারটা আগে ছিল, কিন্তু 44তম সংবিধান সংশোধনী আইনে 1978 সালের 19 নম্বর ধারাটি বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা কিন্তু আর মৌলিক অধিকারের আওতাভুক্ত নয়, যেটা আমরা আগেই বলেছি যে সম্পত্তির অধিকার কিন্তু এখন সাধারণ আইনি অধিকারের আওতায় আছে। এরপর যে কোনো বৃত্তি অবলম্বন করার অথবা যে কোনো উপজীবিকা ব্যবসা বাণিজ্য চালানোর অধিকারও কিন্তু নাগরিকদের দেওয়া হয়েছে। একত্রে এই অধিকারগুলোকে নাগরিকের সহজাত অধিকার বলা হয়। সহজাত অধিকার বলতে কি বোঝায়? জন্মের সময় যে অধিকারগুলো নিয়ে আমরা জন্মগ্রহণ করি তাদের বলা হয় সহজাত অধিকার। এবং 19 নম্বর ধারাকে ভারতীয় সংবিধানের ব্যাকবোন বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, ব্যাকবোন বা মেরুদণ্ড কি করে না, একটা স্ট্রাকচারকে সোজা রাখে। তো ভারতবর্ষের নাগরিকদের তাদের সোজা হয়ে বা তাদের স্ট্রংলি চলার জন্য বা যাতে তাদের মেন্টালি বিকাশ ঠিকঠাকভাবে হয়, তার জন্য এই সংশ্লিষ্ট অধিকারগুলো দেওয়া হয়েছে। আর এই অধিকারগুলোকে বলা হয়েছে ভারতীয় সংবিধানের ব্যাকবোন। 19 নম্বর ধারায় নাগরিকদের যে সকল অধিকার দেওয়া হয়েছে তা পরমাধিকার নয়। পরমাধিকার নয় বলতে যে নাগরিকেরা ইচ্ছা খুশি যা খুশি করতে পারে না। তো অর্থাৎ ক্ষমতা ব্যবহারে যদি অসঙ্গতি দেখা দেয় তাহলে রাষ্ট্র তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং তা বেআইনি বলে ঘোষণা করতে পারে। যার জন্য 12 নম্বর আর্টিকেলে একদম শুরুতে কিন্তু রাষ্ট্রের ডেফিনেশন দেওয়া হয়েছে। এবং 19 নম্বর আর্টিকেলে আমরা কি দেখলাম, যে 19 নম্বর আর্টিকেলে আমরা দেখলাম যে যে সকল অধিকার প্রদান করা হয়েছে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা নাগরিকদের অধিকার দেওয়া হয়েছে এবং রাষ্ট্রকে অধিকার দেওয়া হয়েছে। তো নাগরিকদের যে অধিকারগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখলাম, এবং রাষ্ট্রকে যে অধিকারগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কোনো প্রকার যদি অসঙ্গতি দেখা দেয় তো সেই অসঙ্গতির বিরুদ্ধে রাষ্ট্র যেন সোচ্চার হতে পারে এবং তাকে বেআইনি বলে ঘোষণা করতে পারে। 1902 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রকে যে সকল ক্ষমতা প্রদান করা হয়েছে সেগুলি হচ্ছে যে রাষ্ট্র নিম্নোক্ত কারণে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার উপর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। কারণগুলি হলো দেখো, রাষ্ট্রের নিরাপত্তা একটা সেন্সিটিভ ব্যাপার, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা, জনশৃঙ্খলা বজায় রাখা, আদালত অবমাননা প্রতিরোধ, মানহানি প্রতিরোধ, অপরাধ অনুষ্ঠানে প্ররোচনা প্রতিরোধ এবং ভারতের সার্বভৌমিকতা ও সংহতি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ। এখন কোনো ব্যক্তি যদি তাদের বাক বা মতামত প্রকাশ করতে গিয়ে এই সমস্ত যে সেন্সিটিভ কেসগুলো আছে বা সেন্সিটিভ বিষয়গুলো আছে সেখানে যদি কোনো একটা বা কোনো বিষয়ের উপর যদি কোনো সমস্যা দেখা দেয়, হয়তো রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে, অর্থাৎ কোনো ব্যক্তিই কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার সাথে আপোষ করতে পারে না। সে এমন কিছু কথা হয়তো ছুড়ে দিল যেটা রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে একটা হানিকর ব্যাপার। কেউই স্বয়ংসম্পূর্ণ না। একটা দেশ আর একটা প্রতিবেশী দেশের সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই চলে। এমন কোনো মন্তব্য করা ঠিক না যাতে সেই বন্ধুত্বের পরে কিন্তু ভাটা বা ছেদ পড়ে। এবং জনশৃঙ্খলা বজায় রাখা, আদালতের অবমাননা প্রতিরোধ, মানহানি প্রতিরোধ, অপরাধ অনুষ্ঠানে প্ররোচনা প্রতিরোধ, এই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু বাক স্বাধীনতার উপর কিন্তু নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, অবশ্যই যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ। নেক্সট হচ্ছে সমবেত হওয়ার অধিকারের উপর কতগুলো বাধা নিষেধ আরোপিত হয়েছে। যেমন সমাবেশ হবে শান্তিপূর্ণ এবং নিরস্ত্র, যেটা আগে আলোচনা হয়েছে। এছাড়া জনশৃঙ্খলা, ভারতের সার্বভৌমিকতা ও সংহতির স্বার্থে রাষ্ট্র সমাবেশের উপরও কিন্তু যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। এটা 1903 নম্বর আর্টিকেলে আছে। এরপর সমিতি বা সংঘ গঠনের অধিকারের উপরও কিন্তু জনশৃঙ্খলা
বা সদাচারের স্বার্থে যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করা যায়, এটা 19-এর 4 নম্বরে। সমিতি বা সংঘ গঠন করা যেতেই পারে, তবে তা যদি মানুষের মঙ্গলের জন্য হয় তো সেটা ঠিক আছে। কিন্তু সমিতি বা সংঘ গঠনের আছিলায় যদি সেখানে কোনো অনৈতিক কাজকর্ম হয় তো সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র তার উপর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার কিন্তু দেওয়া হয়েছে, যে কোনো স্থানে বসবাসের অধিকারও দেওয়া হয়েছে, তবে তপশিলি উপজাতিদের স্বার্থে রাষ্ট্র কর্তৃক আরোপিত যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ দ্বারা সংকুচিত হতে পারে, এটা 19-এর 5 নম্বর আর্টিকেল। স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে, ভারতবর্ষের যে কোনো স্থানে বসবাস করার অধিকার আছে, তবে তপশিলি উপজাতি যে সম্প্রদায় আছে তাদের কথা মাথায় রেখে কিন্তু কিছু যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করা যেতে পারে। এরপর জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে রাষ্ট্র যাতায়াত ও বসবাসের অধিকারকে নিয়ন্ত্রণ করতে পারে। কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোই যাতায়াত বা বসবাসের উপর নিয়ন্ত্রণ করতে পারে, যেমন ধরো যেখানে মার্শাল ল চলছে, অর্থাৎ সেনা আইন যেখানে মোতায়েন করা আছে, খুব সেন্সিটিভ প্লেস, সেখানে আমার যতই সার্বভৌমিকতা থাকুক না কেন, যতই তোমার সার্বভৌমিকতা থাকুক কিংবা মৌলিক অধিকার থাকুক না, কিন্তু আমি সেই সংশ্লিষ্ট জায়গায় কিন্তু যেতে পারি না বা যাতায়াত করতে পারি না, বা বসবাসের ক্ষেত্রেও কিন্তু এরকম নিয়ন্ত্রণ আরোপ করা যায়। এরপর বৃত্তি বা উপযোগিতা বৃত্তি গ্রহণ এবং ব্যবসা বাণিজ্য করার অধিকার রাষ্ট্র কর্তৃক জনস্বার্থে আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধের দ্বারা নিয়ন্ত্রণ হতে পারে। যে কোনো বৃত্তি আমি গ্রহণ করতে পারি, যে কোনো পেশার সাথে আমি যুক্ত হতে পারি, তবে সেই পেশাটা যেন ঠিকঠাক পেশা হয়, এবং এই কথাটা মাথায় রাখতে হবে। যদি তার সেই অর্থ উপার্জনের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকে বা তার অসৎ উপায়ে তিনি অর্থ উপার্জন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র তার উপর বাধা নিষেধ আরোপ করতে পারে বা তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর আসি আর্টিকেল 20। কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হলে যে সময়ে ওই কাজটি সংগঠিত হয়েছে সেই সময়কার প্রচলিত আইন লঙ্ঘনের জন্য অপরাধ না হলে অপরাধী সাব্যস্ত করা যাবে না। অর্থাৎ সাধারণত আমরা জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বারংবার অ্যামেন্ড হয়, তো যখন একটি কাজ সংগঠিত হয়েছে তখন সেই কাজ সংগঠিত হওয়ার সময় যে আইন অ্যাক্টিভ ছিল সেই আইন অনুযায়ী কিন্তু দেখা হবে যে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কিনা। যদি সেই আইন অনুযায়ী তিনি দোষী সাব্যস্ত না হন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যদি আর কোনো আইন তৈরি করা হয় তাহলে কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা যাবে না। তো এটা কিন্তু আমার আর্টিকেলে, অর্থাৎ যখন যে কাজটি হয়েছে সেই কাজটি খতিয়ে দেখতে হবে যে সেটা কি আইনের বিপক্ষে বা আইনের বিরুদ্ধাচারণ করা হয়েছে। যদি তখন যে আইন আছে তার যদি বিরুদ্ধাচারণ করা হয় সেক্ষেত্রে কিন্তু অপরাধী সাব্যস্ত করা যাবে। এটা কেদারনাথ বনাম পশ্চিমবঙ্গ সরকারের একটা মামলা হয়েছিল 1953 সালে। এরপর 20-2 নম্বরে বলা হয়েছে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। অর্থাৎ একটা অপরাধ করার পর, সাজা পাওয়ার পর, তারপর কিন্তু পুনরায় তাকে আবার শাস্তি দেওয়া যাবে না সেই সংশ্লিষ্ট একই অপরাধের কারণে। 20-3 নম্বর ধারায় কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। এটা মাথায় রাখতে হবে যে কোনো ব্যক্তিকে কিন্তু তার নিজের বিরুদ্ধে সাক্ষী দেওয়া, এই ব্যাপারটা কিন্তু 3 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে কোনো ব্যক্তি তার নিজের বিরুদ্ধে কিন্তু কিছুতেই সাক্ষী দিতে বাধ্য করানো যাবে না। এরপর জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। দেখো, সংবিধানের 21 নম্বর ধারায় বলা হয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ শাসন বিভাগ বেআইনিভাবে ব্যক্তির জীবন ও ব্যক্তিগত স্বাধীনতায় কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না, এটা ভীষণভাবে মনে রাখতে হবে। তো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বিষয়টা একটু আলোচনা করতে হবে। বলছে যে খসড়া কমিটির যে উপকমিটি তৈরি হয়, খসড়া কমিটির ড্রাফটিং কমিটি ছিল, তারও যে উপকমিটি ছিল তার প্রতিবেদনে কেবল স্বাধীনতা কথাটি কিন্তু উল্লেখ ছিল। খসড়া কমিটি বিএন রাওয়ের পরামর্শক্রমে স্বাধীনতা শব্দটির আগে ব্যক্তিগত শব্দটি কিন্তু জুড়ে দেয়।
1978 সালের 44তম সংবিধান সংশোধনী আইনে বলা হয়েছে যে রাষ্ট্রপতি কোনো অবস্থাতেই 21 নং ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার স্থগিত রাখতে পারবে না। অর্থাৎ বিষয়টি হচ্ছে যে যখন ইমার্জেন্সি চলে, জরুরি অবস্থা যখন জারি করা হয়, তখন সমস্ত মৌলিক অধিকারগুলোর উপর নিয়ন্ত্রণ থাকলেও কিন্তু বা সেগুলো বাতিল করা হলেও এই যে 21 নম্বর ধারাকে কোনো অবস্থাতেই কিন্তু বাতিল করা যায় না, যেখানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। এরপর 22 নম্বর আর্টিকেল 22-এর 1 নম্বর ধারায় কি বলা হয়েছে, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার দিতে হবে। কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে তার কারণ দেখাতে হবে এবং তিনি যাতে তার পক্ষে কথা বলতে পারেন, তো সেই আত্মপক্ষ সমর্থনের কিন্তু অধিকার তাকে দেওয়া হয়েছে। 22-এর 2 নম্বর ধারা অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করাতে হবে। অর্থাৎ যখন কোনো অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ থাকে, তখন তাকে 24 ঘন্টার মধ্যে কিন্তু কোনো ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করাতে হবে। 22-এর 3 নম্বর ধারা অনুসারে নাগরিক বিদেশি যারা আছেন তারা উপরিউক্ত যে অধিকারগুলো সেগুলো ভোগ করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে শত্রুভাবাপন্ন যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশের ক্ষেত্রে এবং নিবর্তনমূলক আটক আইনের মধ্যে যারা আছে তাদের জন্য কিন্তু এই অধিকারগুলো প্রযোজ্য হবে না। কোন অধিকারগুলো? 22-এর 1 নম্বর ধারা এবং 22-এর 2 নম্বর ধারায় যে অধিকারগুলো দেওয়া হয়েছে, যে গ্রেপ্তার করলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার দিতে হবে। 22-এর 2 নম্বর ধারায় বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করাতে হবে। এই যে দুটো ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটি কিন্তু তাদের দেওয়া হবে যারা ভারতবর্ষের নাগরিক বা বিদেশি যারা আছেন, তাদের কিন্তু এই ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। কিন্তু যদি কোনো শত্রুভাবাপন্ন দেশ হয়, সে তাদের জন্য এবং নিবর্তনমূলক আটক আইনে যাদের আটক করে রাখা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য না। তো আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো মৌলিক অধিকারের পার্ট 2। আসলে মৌলিক অধিকার ভীষণ বড় একটি চ্যাপ্টার, যেটা একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব না। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা তোমাদের প্রস্তুতি পর্ব চালাও।